কর জিডিপি অনুপাত ৬.৬% নেমে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, কর ছাড়ের ব্যাপকতা বেড়ে যাওয়ায় আদায় বাড়ানো সম্ভব হচ্ছে না। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সিপিডির গবেষণা প্রকাশ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভ্যাটের একক হার করার কোনো বিকল্প নেই। এ সময় এনবিআরের অভ্যন্তরে দুর্নীতি কমানোর পরামর্শ দেন বক্তারা। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজন আদর্শ কর জিডিপি অনুপাত। উচ্চ আয়ের দেশগুলোতে যেখানে গড় কর জিডিপি 15%-এর উপরে, সেখানে বাংলাদেশে তা ধারাবাহিকভাবে কমছে। এনবিআর বলছে এ হার 7 ভাগের নিচে চলে গেছে, যা অর্থনীতির জন্য উদ্বেগের। কর্পোরেট কর এবং ভ্যাটের সংস্কার নিয়ে সিপিডির গবেষণায় উঠে আসে, ঢাকা ও চট্টগ্রামের 65% ব্যবসায়ী নিয়মিত কর কর্মকর্তাদের সঙ্গে বিরোধে জড়ান। এছাড়া দেশের 82% ব্যবসায়ী বর্তমান কর হারকে অন্যায্য বলেও মনে করেন। এর মাধ্যমে যাতে রিগ্রেসিভ ট্যাক্স না বেড়ে যায় সেটা নিশ্চিত করা, এবং একই সাথে যেটি বলা হয়েছে যে কর ফাঁকি যেন না বেড়ে যায় এবং সুশাসন যাতে নিশ্চিত হয়, এই বিষয়গুলো নিশ্চিত করা জরুরি। আলোচকরা কাস্টমস ও আয়কর বিভাগে দুর্নীতি ও অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ তোলেন। আমার মনে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি দ্বারা আমাদের দেশে এই দুর্নীতিটা কিছুটা হলে রোধ করা যাবে। দুর্নীতির এবং সমস্যার মূল প্রাণভ্রমরা কিন্তু কাস্টমসের ভিতরে। বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাট হার 10-এর নিচে হলেও বাংলাদেশে তা 15%। এনবিআর চেয়ারম্যান বলেন, প্রয়োজনে পণ্যভেদে ভ্যাটের হার 2টি হলেও তা 10%-এর নিচে হবে। আমরা কিন্তু কোনোভাবেই 15% ভ্যাট নিতে চাই না, 7% নিতে চাই না, 4%, 3.5%, 10 রকমের নিতে চাই না। আমরা চাই আপনার ক্যালকুলেশন অনুযায়ী যতটুকু ভ্যাট হবে। আমরা অলরেডি অনেক বেশি ঋণ হয়ে গেছে, এই ঋণের টাকা শোধ দেওয়া এবং এটা সুদ পরিশোধ করা দুটোই আমাদের জন্য বড় রকমের চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো এটার জন্য আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে। এনবিআরের 2 বিভাগ সফলভাবে কাজ করতে পারলে রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন চেয়ারম্যান। রিটার্ন পদ্ধতি অনলাইন করায় বারবার একই ব্যক্তিকে অডিটে পড়তে হবে না বলেও জানান তিনি। আমাদের বড় দেশ, আমাদের অনেক কর্মী বাহিনী। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ 1.5 দশক পর বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে গতি ফেরায় ইঙ্গিত মিলছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর 2 দিনের সফরে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুল্ক ও অশুল্ক বাধা দূর হলে 2 দেশের বাণিজ্য ঘাটতি কমার সম্ভাবনাও দেখছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ও পাকিস্তানের উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্পর্ক থাকলেও রয়ে গেছে বাণিজ্য ঘাটতি। পাকিস্তান থেকে প্রায় $700 মিলিয়ন আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয় $60 মিলিয়ন মতো। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের 2 দিনের সফরে উভয় দেশের বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা ও সংকটের জায়গাগুলো আবারও আলোচনায় উঠে আসে। সরকার পরিবর্তনের পর বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে পাকিস্তান তাদের তৎপরতা বাড়িয়েছে। এবারের সফরে 2 দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন সহ 4টি সমঝোতা ও একটি চুক্তি সই হয়। উদ্যোগ নেওয়া হয় বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য সংক্রান্ত কমিশন গঠনেরও। অর্থনীতিবিদরা বলছেন, দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন খাত সংযোজন করে শুল্ক ও অশুল্ক বাধা দূর করা গেলে নতুন দিগন্ত তৈরি হবে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ যেটা ফর্ম হয়েছে তার মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিকভাবে এক্সপোর্ট ইম্পোর্টের প্রোডাক্ট এবং সেক্টর বেস সম্ভাবনাগুলো কোথায় উজ্জ্বল সেগুলো আইডেন্টিফাই করে তার জন্য কি ট্যারিফ বা নন ট্যারিফ ব্যারিয়ার আছে এবং ট্রেড প্রমোশনের জন্য কি করতে হবে দ্রুত আইডেন্টিফাই করে আমার মনে হয় এই বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগটা নেওয়া যেতে পারে। বাংলাদেশ থেকে পাট, টেক্সটাইল, কাগজ সহ মেডিকেল পণ্য যায় পাকিস্তানে। ব্যবসায়ীরা বলছেন, চা, জুট, ঔষধ খাতে শুল্কমুক্ত সুবিধা দেয়া গেলে ঘাটতি কমিয়ে আনা সম্ভব। চা, জুট এবং মানে ফার্মাসিউটিক্যাল খাতে একটা কোটা ফ্রি এবং ডিউটি ফ্রি অ্যাক্সেস দেওয়ার জন্য ট্রেড ব্যারিয়ার গুলো উঠে গেলে আমরা মনে করি আমরা আরো মানে সুলভ মূল্যে আমাদের যে এক্সপোর্টের জন্য বা ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং এর জন্য যে র মেটেরিয়ালস গুলো লাগে সেটা আমরা পাকিস্তান থেকে আরো বেশি সোর্স করতে পারব। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে 2 দেশের মধ্যে 1.5 দশক পর শুরু হওয়া আলোচনা অব্যাহত রাখার তাগিদ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য আবেদনপত্র আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের 1 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এমনটাই জানিয়েছে। আবেদনকারীদের নির্ধারিত প্রস্তাবপত্রের সঙ্গে অফেরতযোগ্য 5 লাখ টাকা ফি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উদ্যোগ চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। এর লক্ষ্য হলো আর্থিক খাতের দক্ষতা বাড়ানো, সেবার পরিসর বিস্তৃত করা আর ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ আরও সহজ করা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ প্রধান AFM শাহিনুল ইসলামের আর্থিক লেনদেন খতিয়ে দেখা শুরু করেছে সংস্থাটি। এছাড়া তার স্ত্রী সুমা ইসলামের অ্যাকাউন্টও পর্যালোচনা করা হচ্ছে। বিএফআইইউ জানায়, ডাচ বাংলা ব্যাংকে শাহিনুল ও তার স্ত্রীর 2টি অ্যাকাউন্টের তথ্য যাচাই করা হয়েছে। তাতে দেখা গেছে একদিনে নগদ 23 লাখ টাকা তার হিসাবে জমা হয়েছে। এছাড়া তার স্ত্রীর হিসাবে অন্য একদিন একই উৎস থেকে জমা হয়েছে 20 লাখ টাকা। এসব তথ্য কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। শাহিনুল ইসলামের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ খতিয়ে দেখা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে আছে এনা পরিবহনের অ্যাকাউন্ট ফ্রিজের পর প্রায় 19 কোটি টাকা উত্তোলনের সুযোগ দেয়া। গত 18 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাধিক আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর থেকে ছুটিতে রয়েছেন শাহিনুল ইসলাম। বিনিয়োগকারীদের লক্ষ্য করে প্রতারণায় জড়িত নারায়ণগঞ্জ ভিত্তিক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপকে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো। মঙ্গলবার রাজধানীর CMZF মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলুব্ধ হয়ে বিনিয়োগ না করার আহ্বান জানান তিনি। বলেন, স্টক এক্সচেঞ্জের লাইসেন্সপ্রাপ্ত স্টক ব্রোকার, স্টক ডিলার ও মোবাইল অ্যাপস ছাড়া শেয়ার বাজারে লেনদেন করার কোনো সুযোগ নেই। একটি চক্র হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিএসইসি ও স্টক এক্সচেঞ্জের লোগো ও ঠিকানা ব্যবহার করেছে, যা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। চক্রটি মুনাফার প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকেই টাকা হাতিয়ে নিচ্ছে। এতে করে অনেকেই প্রতারিত হচ্ছেন বলেও জানান তিনি। কেউ যদি বিএসইসি, ডিএসসি, সিএসসি এবং এই ক্যাপিটাল মার্কেট রিলেটেড প্রতিষ্ঠানের লোগো, নাম বা অফিসের ইউজ করে কোনো ধরনের প্রতারণা করে থাকে, সেটা ক্রিমিনাল অফেন্স। এবং ক্রিমিনাল অফেন্স করলে তার ক্রিমিনাল অফেন্সের আন্ডারে যে সমস্ত শাস্তির প্রবিধান বাংলাদেশে আছে সেগুলো তাদের জন্য প্রযোজ্য হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8.5 কেজি কোকেন সহ গায়ানার এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা কোকেনের দাম প্রায় 130 কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার শুল্ক গোয়েন্দা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার রাতে এই যাত্রীকে আটক করা হয়। তার নাম MS কারেন পেতুলা স্টাফেল। দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে বাংলাদেশে আসে ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে তার ব্যাগেজ স্ক্যানিং করে ফয়েল পেপারে মোড়ানো 22টি প্যাকেটে কোকেন পাওয়া যায়। গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে এই কোকেন উদ্ধার করা হয়। কোকেন সহ পেতুলা স্টাফেলকে বিমানবন্দর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটালে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। রোববার এ সংক্রান্ত আদেশ ইউনিয়ন ক্যাপিটালের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মোহাম্মদ ফেরদাউস হোসেনকে এ দায়িত্বে দেয়া হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের 20টি আর্থিক প্রতিষ্ঠানকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়। তার মধ্যে ইউনিয়ন ক্যাপিটালও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর পর্যন্ত ইউনিয়ন ক্যাপিটালের ঋণ বিতরণ হয় 1184 কোটি টাকা। এর মধ্যে 1136 কোটি টাকাই খেলাপি হয়েছে, যা মোট ঋণের 96%। প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে 1266 কোটি টাকায়। ধামরাইয়ে পূর্ব ঘোষণা ছাড়া একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
সকালে ধামরাইয়ের জয়পুরায় মোমো ফ্যাশন কারখানায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষুব্ধ হন শ্রমিকরা। এ সময় চলতি মাসের বেতনসহ শ্রম আইন অনুযায়ী বিভিন্ন পাওনা পরিশোধসহ 6 দফা দাবি জানান তারা। এক পর্যায়ে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করেন শ্রমিকরা। পরে কারখানা মালিকের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনা করার আশ্বাসে সড়ক থেকে সরে যান তারা। খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি 5 বছরেও। 8 দফা মেয়াদ বাড়িয়েও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে শেষ করা যায়নি এই কাজ। ভাড়া ভবনে অনেক কষ্টে কাজ চালাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। প্রতি বছর গুনতে হচ্ছে প্রায় 5 লাখ টাকা ভাড়া। খাগড়াছড়ির পৌর বাস টার্মিনাল এলাকায় 30 শতক জমির উপর পরিবার পরিকল্পনা ভবনের নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের জুলাই মাসে। পরের বছর আগস্টে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে তা হয়নি। প্রয়োজনের তুলনায় ছোট একটি ভাড়া ভবনে অফিসের কার্যক্রম চালাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে ভবনের কাজ পেছানোর কারণে নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। এই ভবনটা হচ্ছে ভাড়া অফিস, কারণ এখানে রুমগুলো ছোট, আমাদের স্যারেরাও একটু সমস্যা হয়। যদি নতুন ভবনে যদি তাড়াতাড়ি যেতে পারি তাহলে আরো সুবিধা হয়। আমরা এটা ছোট অফিস, এটা আমরা ভাড়া নিয়ে আছে। এই অফিসে মানে একজনের চলাফেরা করতে গেলে আরেকজন যদি হাঁটে তখন গায়ের সাথে পৌঁছাতে বাজে। 8 দফা সময় বাড়িয়ে 77% কাজ করতে পেরেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেঘ কনস্ট্রাকশন। 2024 সালে মেয়াদ শেষ হওয়ায় নতুন করে প্রকল্পটি চালু করার জন্য স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। ডিপিপি করে নতুনভাবে কাজটি শুরু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যক্রম পরিচালনা করতেছেন। আশা করি খুব শীঘ্রই ডিপিপি হয়ে গেলে আমরা নতুন করে কাজটি শুরু করতে পারব। ভবনের নির্মাণ কাজ শেষ হলে অর্থ সাশ্রয়ের পাশাপাশি কাজেও গতি আসবে বলছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা। ভাড়া বাসায় থাকতে হচ্ছে, প্রতি মাসে 40,000 টাকা ভাড়া দিতে হচ্ছে। এতে করে সরকারের বিপুল ব্যয় হচ্ছে। ভবনটা দ্রুত হাতে পেলে আমাদের সরকারের ব্যয় সাশ্রয় হতো। নতুন পরিবার পরিকল্পনা ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4 কোটি 76 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ডিএসইতে লেনদেন ফের ছাড়িয়েছে 1200 কোটি টাকা। তবে লেনদেন বাড়লেও ডিএসইর প্রধান সূচক কমেছে 6.5 পয়েন্টের বেশি। এ সময় শেয়ার দর হারিয়েছে 54 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 15.73 পয়েন্টের বেশি। মঙ্গলবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। লেনদেন শুরুর প্রথম 20 মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় 52 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 6.56 পয়েন্ট, অবস্থান 5,448 পয়েন্টে। ডিএসইতে আজ লেনদেন হয়েছে 1,247 কোটি 68 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 69 কোটি 91 লাখ টাকা। হাত বদলে অংশ নেয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 137টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 215টি এবং অপরিবর্তিত 45টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিটি ব্যাংক, দ্বিতীয় মালেক স্পিনিং, তৃতীয় অবস্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম এনার্জি প্যাক, ন্যাশনাল পলিমার দ্বিতীয়, তৃতীয় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 15.73 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,243 পয়েন্টে। লেনদেন 15 কোটি 1 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5টি সংকটাপন্ন ব্যাংকের কারণে অচলাবস্থা তৈরি হয়েছে রপ্তানি বাণিজ্যে, এমন অভিযোগ তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন সংগঠনের নেতারা। বৈঠকে বিজিএমই নেতারা অভিযোগ করেন, বেশ কিছু ব্যাংকে তারল্য সংকট থাকায় এলসি খোলা ও বিল পরিশোধে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো মারাত্মকভাবে আর্থিক সংকটে পড়েছে। এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, এমন পরিস্থিতিতে শ্রমিকদের বেতন ভাতা দেয়া কঠিন হয়ে পড়ছে।
এর ফলে দেশের পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। সভায় সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেয়ার আশ্বাস দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।